হট্টগোলের শব্দ শুনে তৎক্ষণাৎ ড্রয়িং রুমে হাজির হয় বাড়ির প্রত্যেকে। তাহসিন দৌড়ে এসে ময়ূরীর হাত থেকে বটি নামিয়ে নিতে চাইলে ময়ূরী দিতে চায় না। রজনী বেগম ধমকে ওঠেন তাকে। তাহসিন পেছন থেকে জাপটে ধরে দূরে সরিয়ে নিয়ে বলে, হচ্ছে কি ময়ূরী? কি করছো এসব? চম্পা তখন চোখ ভর্তি পানি নিয়ে হাত উঁচিয়ে বলে, আপনার বাড়ির বউ আমার হাত পুড়ায় দিছে। তাহসিন এর নীরব চোখে ময়ূরীকে দেখে, শান্ত গলায় বলে, কি হয়েছে? উনি যা বললেন এসব সত্য? রজনী বেগম তাহসিনের নরম গলা শুনে বলে, তোমার বউরে মানুষ করো, এটা কোনো কাম হইল? হাতে তো পুরো ফোসকা পইরা গেল। ময়ূরী এবার বিরক্ত হয়ে বলল, সত্য জানলে শুধু হাত নয়, ওনাকে আগুনে জ্বালাতে ইচ্ছে করবে। কইবা তোর কি হয়েছে কি? ময়ূরী রান্নাঘরের বাইরে তাকালো। বাড়ি ভর্তি মানুষ তাকিয়ে আছে তার দিকে। মেয়েটা আঁচল টেনে তাহসিনের দিকে একটু গুটিয়ে এসে বলল, আপনারা সবাই জানতে চান না পুতুল কেন এ বাড়িতে আসলে এত কান্না করে, কেন এত ভয় তার মনে? এই উনিই পুতুলকে ভয় দেখায়। সেদিন নুপুরের গায়ে হলুদের দিন উনিই পুতুলকে মেরেছিলেন। ময়ূরীর কথা শুনে সকলেই হতবাক। রজনী বেগম চোখ বড় বড় করে ফেলেছেন। রান্নাঘরের বাইরে অরুণিমা বেগম কিছুটা উচ্চস্বরে বললেন, যা বলছো ভেবে বলছো তো? তৎক্ষণাৎ চম্পা গলা ছেড়ে বলে, আমি কি নতুন কাজ করি এই বাড়িতে? আমি কেন পুতুলরে মারতে যামু? ছোট বউ এমন মিথ্যা অপবাদ দিতেছে কেন? ময়ূরী চোখ পাকিয়ে বলল, আর একটা বাজে কথা বলে মুখ ভেঙে ফেলবে এবার। এক ষোড়শী বধূর এমন আচরণ যেন অবিশ্বাস্য। রজনী বেগম বললেন, কি প্রমাণ আছে তোমার কাছে? পুতুল নিজে আমায় বলেছে। তাছাড়া আমি নিজে চোখে দেখেছি উনি পুতুলের সাথে বাজে ব্যবহার করেন। এসবের জন্য পুতুল ওনার ধারে কাছেও আসতে চায় না। চম্পা চেয়েও যেন কথা বলতে পারছে না, হাতের যন্ত্রণায় ছটফট করে। তাহসিন চোখ তুলে এবার তাকালো চম্পার দিকে। বাইরে দাঁড়িয়ে থাকা আফিয়াকে বলল, ভাবি, পুতুলকে একটু নিয়ে আসুন। আফিয়া দৌড়ে গেলে তাহসিন ময়ূরীকে নিয়ে ড্রয়িং রুমে আসে। বাড়িতে তখন পুরুষদের মধ্যে তাহসিন আর রুহুল উপস্থিত। শান্তা এক কোনায় গুটিয়ে দাঁড়িয়ে আছে, ভয়ে তার শরীর কাঁপছে। আফিয়া খানিকক্ষণ পর পুতুলকে নিয়ে এলে তাহসিন তাকে কোলে নেয়। পুতুল ললিপপ খাচ্ছিল। সে ভীতু চোখে একবার চম্পার দিকে তাকিয়ে বাবার দিকে তাকালো। তাহসিন আদুরে গলায় বলল, আম্মা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, উত্তর দিবেন আপনি? পুতুল মাথা নাড়িয়ে বলে, আচ্ছা। তাহসিন চম্পাকে দেখিয়ে বলে, আপনাকে কি উনি বকেন? আপনাকে সে মারে? পুতুল ভীতু হয়ে ময়ূরীর দিকে তাকায়। ভয়ে চোখে পানি চলে এসেছে। ময়ূরী বলল, তুমি না লক্ষ্মী? বাবা যা জিজ্ঞেস করছে বলে দাও না। আমায় না বলেছো তুমি? পুতুল বাবার গলা জড়িয়ে ধরে মিনমিন করে বলে, খুব মারে, কত ব্যথা পাই আমি। একদিন আমাকে লাঠি দিয়ে মেরেছিল বাবা। তাহসিনের চোখ জ্বলে উঠল রাগে। রজনী বেগম সঙ্গে সঙ্গে চর মেরে বসলেন চম্পার গালে। চম্পা কিছু বলার আগে রজনী বেগম চিৎকার করে বললেন, তুই কাজের মাইয়া হইয়া আমার পুতুলরে মারছ? তাই তো কই, ওই বাড়ির আইতে চায় না কেন? বলতে বলতে তিনি আরেকটা চর মারলেন একই গালে। গলা চওড়া করে রমজান সওদাগরকে এখনই উপস্থিত হতে বললেন বাড়িতে। ময়ূরী এগিয়ে গিয়ে দাঁড়ালো সামনে, শক্ত গলায় বলল, আমি বলেছিলাম না যেদিন ধরবো সেদিন তার হাত ভেঙে ফেলবো। চম্পার গলার জোর তবুও কমল না। চওড়া কণ্ঠে বলল, আপনাকে বাড়ি ছাড়া করুম আমি। কত বড় সাহস এই মাইয়ার আমার গায়ে হাত তুলে! রজনী বেগম হতবাক হয়ে বললেন, তোর সাহস কত বড় মাগি? তুই কোন সাহসে গলা তুইলা কথা কস? আমি এই বাড়ির বউ, আপনার ছোট পোলা বিয়া করা বউ আমি, বুঝছেন কথা? মুহূর্তেই পুরো ড্রয়িং রুমে স্তব্ধ হয়ে এলো একটি বাক্যে। কনকের মা কথাখানা শুনেই বসে পড়লেন সোফায়। রজনী বেগম হাই হাই করতে করতে মুখে আঁচল চাপলেন। ময়ূরী বাকরুদ্ধ। রমজান সওদাগর আবারও বিয়ে করেছেন অন্যত্র, আবার একই বাড়িতে দুই বউ নিয়ে সংসার করছে। কেউ সেটা বুঝতেই পারেনি। ময়ূরীর হঠাৎ মনে হলো বিয়ের পর ঢাকা থেকে ফিরে আসার পর সে মধ্যরাতে নিচে নেমেছিল তাহসিনের জন্য খাবার আনতে গিয়ে চম্পার ঘর থেকে আপত্তিকর কিছু কণ্ঠস্বর ভেসে এসেছিল কানে। মনের ভুল মনে করলেও আজ ঘৃণায় শরীর গুলিয়ে আসছে তার। শেষে এক কাজের মেয়েকে ছোট চাচা শ্বশুর বিয়ে করেছেন। নিস্তব্ধতা এমনভাবে নেমে এসেছে যে শ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। চম্পার কথাটা যেন বজ্রাঘাত হয়ে আছড়ে পড়েছে সবার মাথায়। তাহসিন ধীরে ধীরে পুতুলকে নামিয়ে দিয়ে কুসুমকে বলল পুতুলকে নিয়ে এখান থেকে চলে যেতে।
কুসুম বাবার দ্বিতীয় বিয়ের সংবাদ শুনে যেতে চাইল না তাহসিন ধমক দিয়ে বলল। বললাম না উপরে যেতে, কানের নিচে দিব এখন। কুসুম ভয়ে প্রস্থান করলো। তাহসিন তাকালো চম্পার দিকে, দাঁত চেপে বলল। কি বললেন আপনি? আবার বলুন তো। চম্পা বলে। যা শুনছেন তাই। রমজান সওদাগর আমার স্বামী, বিয়া করছে 2 বছরের বেশি হয়েছে। এই বাড়ি আমি এমনি এমনি থাই না। কনকের মা তখনও বসে আছেন, হাত পা কাঁপছে। রজনী বেগম যেন হঠাৎ বয়সের ভারে নুয়ে পড়লেন, চোখে পানি জমে উঠেছে। রমজান, রমজান, এমন কাজ করবই না। ঠিক সেই সময় দরজায় ভারী পায়ের শব্দ। রমজান সওদাগর ঢুকে থমকে গেলেন। ঘরের পরিবেশ বুঝতে তার 1 সেকেন্ডও সময় লাগলো না। চম্পার ফোলা হাত, সবার দৃষ্টি আর ময়ূরীর কাঠ হয়ে যাওয়া মুখ। রজনী বেগম গলা কাঁপিয়ে বললেন। এই মাইয়া কি কয় রমজান? সত্যি কথা বল। রমজান সওদাগর প্রথমে চম্পার দিকে তাকালেন, তারপর চোখ নামিয়ে বললেন। আম্মা, একটু ভুল হয়েছে। একটি বাক্যে যেন সব ভেঙে চুরে চুরমার হয়ে গেল। কনকের মা মুখে আঁচল চেপে কেঁদে উঠলেন শব্দ করে। তিনি চাইলেই স্বামীর উপর ঝাঁপিয়ে এসে ঝগড়া করতে পারবেন না। তাহসিন কি বলবে বুঝে উঠতে পারল না। চাচা যে এমন একটা কাজ করবে সেটা তার ধারণার বাইরে ছিল। রজনী বেগম হঠাৎ ঠাস করে চড় মারলেন রমজান সওদাগরের গালে। কুত্তার বাচ্চা, তোরে মানুষ করছি এরি করার লাইগা? একজন তো 2 বউ বিয়া কইরা বংশ খাইছে, এখন তুই শুরু করলি? জানোয়ার, এমন একটা কাজ করতে তোর বুক কাঁপে নাই? পোলা মায়ার কথা মনে আসিল না তোর? ময়ূরী পিছু হটল, চোখ তুলে তাকালো তাহসিনের দিকে। কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে এসেছে। আফিয়া ময়ূরী দুজনায় লজ্জায় পড়লো। এখানে বাড়ির বউ তারা, আর বউ হয়ে চাচা শ্বশুরের এমন কাণ্ডখানা মানা কষ্ট। চম্পা রমজান সওদাগরকে হাত দেখিয়ে বলল। আপনারে আমি কতবার কইছি, সত্যিটা এইবার বইলাই দেন। রমজান সওদাগর চুপ রইলেন মায়ের কারণে। কনকের মা হাই হাই করে বললেন। শেষে মাহতাবের মতো আপনিও আপনার বংশের রক্তে এই নোংরাম্য? তাহসিন থামিয়ে দিয়ে বলল। ছোট আম্মা, ভালো করে কথা বলো। কি কইতে কস? আর তোর চাচা আর ভাই তো তোর ওই রক্ত। ওগো দোষ চোখে দেখোস না তাহসিন? কয়দিন পর দেখমু তুইও আরেকটা বিয়া কইরা নিয়ে আইছস। তাহসিন বেজায় বিরক্ত হলো। এমনিতেই তার রাগে শরীর জ্বলছে পুতুলের কথা শুনে, তার মধ্যে আবার নতুন কাহিনী। রজনী বেগম বোরহান সওদাগরকে খবর পাঠাতে বললেন। তিনি যেন শান্তি পাচ্ছেন না একদণ্ড। বাড়িতে একে একে সবাই উপস্থিত হলে একত্রিত হয়ে বসলেন সবাই। চম্পার হাতে শান্তা বরফ দিয়েছে, মেয়েটার চোখ জলে চিকচিক করছে। ময়ূরী সেদিকে তাকিয়ে বিরক্ত হলো খুব, শরীর ঘিন ঘিন করছে তার। সওদাগর বাড়ির মধ্যে খানিকক্ষণ আগে একচোট যুদ্ধ হয়েছে। রজনী বেগম রাগ সামলাতে না পেরে ছেলের সামনেই চম্পাকে কয়েক ঘা বসিয়েছেন গালে। কি এক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে বাড়িটার। বোরহান সওদাগর ছেলেদের নিয়ে বসেছেন আলোচনায়। তাহসিন ফ্লোরে পা খটখট করে রাগ নিয়ন্ত্রণ করছে। ময়ূরী তার পেছনে দাঁড়িয়ে আছে চুপচাপ। বোরহান সওদাগর নরম গলায় তার গিন্নিকে বললেন। বিয়ে যখন হয়েই গেছে তখন আমি এখানে কি করব বলো? তাছাড়া আজ তো বিয়ে করিনি, করেছে বহুদিন আগে। রজনী বেগম আশ্চর্য হয়ে বললেন। সব আপনার কাছে স্বাভাবিক মনে হইতাছে, আপনার কথা কিন্তু আমি বুঝতাছি না। জুতা মাইরা বাহির কর্ম ওই মাইয়ারে। শুধু শুধু মাথা গরম করছো কেন? তাহসিন এবার নিজের রাগ ধরে রাখতে পারল না। টি টেবিলের উপর রাখা কাচের গ্লাসগুলো ফ্লোরে ছুঁড়ে মেরে বলল। আপনার বিচার জাহান্নামে যাক। আগে এটা বলুন, আমার মেয়ের গায়ে হাত তোলার সাহস কী করে হলো ওনার? কোন কলিজা নিয়ে আমার মেয়েকে এতদিন এভাবে অত্যাচার করেছে? কাঁচ ভাঙার শব্দে এ সবাই হতভম্ব হয়ে গেলেন মুহূর্তে। ময়ূরী ভয়ে আঁচল চেপে ধরল। চম্পা শুকনো ঢোক গিলে আর চোখে তাকালো রমজান সওদাগরের দিকে। বোরহান সওদাগর হালকা গলা পরিষ্কার করে বললেন। এসব কথা তোমায় কে বলেছেন? তাহসিন দাঁত চেপে বলল। আপনার মনে হচ্ছে আমি তামাশা করছি? তামাশা মনে হচ্ছে আপনার? নাটক করতে বসেছি এখানে? এত হাইপার হচ্ছ কেন? একটু শান্ত হও। হয় আজ এই মহিলার একটা ব্যবস্থা করবেন, নাহলে আপনাদের সাথে আমাদের সম্পর্ক হজেই ছিন্ন করে বের হব বউ বাচ্চা নিয়ে। আমার খোদার নামে কসম কাটছি দাদা। ময়ূরী তাহসিনের কাঁধে হাত রেখে বলল। কি বলছেন কি এসব? রজনী বেগম তাহসিনের কথা শুনে কেঁদে উঠলেন। এবার কপাল চাপড়ে বললেন। আমার সোনার সংসার নষ্ট করছে এই কালনাগিনী। চম্পাকে জিজ্ঞেস করা হলো সে কেন পুতুলকে মেরেছে, কেনই বা ছোট্ট একটা বাচ্চার প্রতি এত রাগ।
তার মনে যেন একটুও ভয় নেই। বোরহান সওদাগরের প্রশ্নে সোজা বলে ফেলল তার পছন্দ নয় পুতুলকে। এক পর্যায়ে তাহসিন সম্পর্ক মানল না, মুখে যা এসেছে তাই বলে গালমন্দ করেছে। পুলিশ ডাকতে চাইলে ছোট চাচার কথায় তার করতে পারেনি। রজনী বেগম বলেছেন চম্পাকে বাড়ি রাখলে তিনি বাড়ি থেকে বেরিয়ে যাবেন। রমজান সওদাগর মায়ের আদেশ মাথা পেতে নিয়েছেন, তিনি চম্পাকে আর এই বাড়ি রাখবেন না। 2 দিন সময় চেয়েছেন অন্যত্র যাওয়ার জন্য, তবে ময়ূরী ছাড়ার পাত্রী নয়। আর যে পরিমাণ মার চম্পা খেয়েছে তাতে তার শান্তি হয়নি। তাহসিনকে শান্ত করে ময়ূরী ঘরে নিয়ে এলো। গোধূলি লগ্ন তখন। তাহসিন রাগে থরথর করে কাঁপছে। ময়ূরী ভয় পেলেও জানে তাহসিন তার সাথে গলা তুলে কথা বলার সাহস পাবে না। বাইরে থেকে ঝলমলে আলো এসে পুরো ঘর আলোকিত করেছে। ময়ূরী এগিয়ে গিয়ে তাহসিনের সামনে দাঁড়ালো। তাহসিন বিছানায় বসেছিল মাথা চেপে। ময়ূরী তার ছোট্ট হাত তাহসিনের মাথায় বুলিয়ে নরম গলায় বলল, চাইলেই আপনি বড় কিছু করতে পারবেন আমি জানি, কিন্তু এখন বিষয়টা ভিন্ন। আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? তাহসিন দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি কেমন বাবা, আমার ছোট্ট একটা মেয়ের খেয়াল ভালো করে রাখতে পারলাম না। মেয়েটা যে এত অত্যাচার সহ্য করেছে আমি ভাবতেও পারিনি। আপনি নিজেকে দোষারোপ কেন করছেন বলুন তো? তবে হ্যাঁ, আপনার উচিত ছিল বিষয়টা আগেই দেখার। ভুল হয়েছে, ওর দোষটা আমি ভেবে করতে দেইনি আমি। ময়ূরী দীর্ঘশ্বাস ফেলল। দরজার সামনে পুতুল এসে চুপটি করে দাঁড়িয়ে আছে তখন। ময়ূরী তাকে দেখতে পেয়ে ঠোঁট টিপে হাসলো। হাতের ইশারায় কাছে ডাকলে পুতুল ছোট ছোট পা ফেলে এগিয়ে এলো নিকটে। ময়ূরী তাকে বিছানায় বাবার পাশে বসিয়ে দিয়ে পুতুলের নাক টেনে বলল, বাবার আজ ভীষণ মন খারাপ, মিষ্টি একটা চুমু দিয়ে বাবার মনটা ভালো করে দাও তোমা। পুতুল ঘাড় উঁচু করে বাবার দিকে তাকালো। তাহসিন মেয়ের কাণ্ড দেখতে চুপ করে বসে রইল। পুতুল হামাগুড়ি দিয়ে বাবার কোলে বসে গলা জড়িয়ে ধরল। ময়ূরী এই দেখা দেখে তাহসিনের কপালে ছোট্ট করে চুমু এঁকে দিল। ময়ূরী চমকালো। তাহসিন বাকরুদ্ধ। পুতুল ঠিক মায়ের মতন বাবার মাথায় চুলের ভাঁজে ছোট হাত বুলিয়ে বলল, তোমার মন খারাপ বাবা? ভালো বাবাদের মন খারাপ থাকে না। তোমাকে আরেকটা চুমু দেই? পুতুলের কথা শুনে তাহসিনের বুকের ভেতরটা হুহু করে উঠল। এত ছোট একটা বাচ্চা কিভাবে তার মনের ভাষা বুঝে ফেলল সে নিজেও বুঝতে পারল না। চোখের কোণ ভিজে উঠল অজান্তেই। সে মুখ ঘুরিয়ে নিতে চাইছিল, কিন্তু পুতুলের ছোট্ট হাত দুটো শক্ত করে ধরে রেখেছে তার গলায়। পুতুল টুপ করে আরেকটা চুমু এঁকে দিল বাবার গালে। চুমুর সাথে সাথে বাবার গালে লবণাক্ত স্বাদে ভ্রু কুচকে ফেলল সে। ময়ূরী দৃশ্যটা দেখে চোখ নামিয়ে নিল। এই মুহূর্তটা যেন ভাঙতে ইচ্ছা করছে না কারোরই। তাহসিন পুতুলকে বুকে টেনে নিল শক্ত করে। এক হাত দিয়ে মেয়ের পিঠে বুলিয়ে দিতে দিতে ভাঙা কণ্ঠে বলল, আমি কথা দিচ্ছি আম্মা, আজ থেকে কেউ আপনাকে চোখ রাঙিয়ে তাকাতে পারবে না। বাবা থাকতে আপনাকে কেউ কষ্ট দিতে পারবে না। পুতুল বাবার কথা পুরো বুঝলো কিনা জানা নেই। ময়ূরী মুচকি হেসে বাবা মেয়ের ভালোবাসা দেখলো। মিষ্টি একটা সংসার তার। ময়ূরী বিছানা ঠিক করে বলল, শোনো মা, এখন একটু ঘুমাও। পুতুল ঠোঁট উল্টে বলল, কিন্তু এখন তো বিকেল। তাতে কি হয়েছে? কাছে এসো আমার। পুতুল বাবাকে রেখে মায়ের কাছে গেল। ময়ূরী শুয়েছে পুতুলকে নিয়ে। পুতুল কিছু একটা মনে করে বলল, মামা আসে না কেন মা? ময়ূরী নিচু গলায় বলল, মামা তোমার নানা ভাইয়ের কাছে আছে। মামা আর আসবে না? আসবে, সময় হলেই আসবে। পুতুল খুশি হয়ে ময়ূরীকে বুকে গুটিয়ে এলো। চোখ বন্ধ করে শক্ত করে জড়িয়ে ধরল তাকে। ময়ূরী পুতুলের চুলে আঙ্গুল বুলিয়ে দিতে দিতে ওর নিঃশ্বাসের ওঠানামা টের পাচ্ছিল। অল্পক্ষণে পুতুল ঘুমের ঘরে ঢলে পড়ল। ছোট্ট বুকটা নিয়মিত উঠানামা করছে। ময়ূরী নিশ্চিন্ত হলো। তখনই বিছানার অন্য পাশে নড়াচড়ার শব্দ। তাহসিন ধীরে এসে শুয়ে পড়ল। এক হাত বাড়িয়ে ময়ূরীর কোমর জড়িয়ে ধরল খুব সাবধানে, যেন এতটুকু শব্দে পুতুলের ঘুম ভেঙে যাবে। ময়ূরী চমকালো না, বরং অজান্তেই তার শরীরটা তাহসিনের দিকে সরে এলো। রাগ কমেছে? খুব নিচু গলায় জিজ্ঞাসা করলো ময়ূরী। তাহসিন দীর্ঘশ্বাস ফেলল। ময়ূরীর কাঁধে কপাল ঠেকিয়ে বলল, কামিনী, তোমাদের এখানে রাখবো না আমি। ময়ূরী কোনো কথা বলল না, শুধু তার হাতটা তাহসিনের বুকের উপর রাখলো। হৃদস্পন্দনটা এখনো একটু দ্রুত, কিন্তু আগের মতো বিক্ষিপ্ত নয়। সে ঘুরে তাহসিনের চুলে বিলি কেটে বলল, পরীক্ষার আগ অবধি না হয় মায়ের বাড়িয়ে থাকবো, পুতুলের যত্নের ত্রুটি হবে না সত্যি। তাহসিন হেসে ময়ূরীর চোখে চোখ রেখে নরম গলায় বলল, তোমাকে বড় ভাগ্য করে পেয়েছি। আল্লাহর কাছে হাজার গুণ শুকরিয়া আদায় করলেও কম হবে। এমন সোনায় বাঁধা কপাল কল্পনা করিনি কখনো। ময়ূরী ঠোঁট টিপে হাসল। ভাগ্য তো আমার যে আপনার মতো স্বামী পেয়েছি, ভাগ্যবতী তো আমি। ময়ূরীর কথায় তাহসিনের বুকটা কেমন নরম হয়ে এলো। একটু আগেও যে রাগ আর অস্থিরতা বুকের ভেতর দাউ দাউ করে জ্বলছিল তা যেন ধীরে ধীরে ছাই হয়ে মিলিয়ে যাচ্ছে। সে ময়ূরীর কপালে ঠোঁট ছুঁয়ে খুব নিচু গলায় বলল, তুমি না থাকলে আজ কি করতাম জানি না।
রাগের মাথায় হয়তো এমন কিছু করে বসতাম, তার দায় সারা জীবন বইতে হইতো। ময়ূরী চোখ বন্ধ করলো। স্বামীর বুকের উষ্ণতার কণ্ঠের কাঁপুনি স্পষ্ট টের পাচ্ছে সে। নরম করে বলল, সবকিছুর সমাধান রাগ দিয়ে হয় না। তাহসিন ময়ূরীর কথায় সম্মতি মতো মাথা নাড়ালো। এক হাত বাড়িয়ে পুতুলের দিকে তাকালো। ঘুমের মাঝে ওর ছোট্ট মুখে শান্তির ছাপ। সে দৃশ্যটা বুকের ভিতর গভীরভাবে গেঁথে নিল সে। ময়ূরী ধীরে চোখ খুলে তাহসিনের দিকে তাকালো। তার চোখে দৃঢ়তা, কিন্তু সেই দৃঢ়তার আড়ালে লুকানো অসীম মমতা। ময়ূরী হাত বাড়িয়ে তাহসিনের গাল ছুঁয়ে বলল, আমার বড্ড ভয় হয়। আপনি আবার হুস। ঘরের ভিতর নীরবতা নেমে এলো। আবার বাইরে আলো গাঢ় হচ্ছে। হালকা বাতাসে জানালার পর্দা দুলছে। তাহসিন ময়ূরীকে আরো কাছে টেনে নিল। এই মুহূর্তটা আগলে রাখতে চায় সারা জীবনের জন্য। আমি চরিত্রহীন নই। আজ ওয়াহিদ ঢাকা যাবে গোয়েন্দা টিমের সাথে। বেশ প্রস্তুতি নিয়ে রেডি হচ্ছে সে। কোথায় যেন বুকের ভিতর খচখচ করছে। মধুক্ষত হাত নিয়ে ওয়াহিদের প্রয়োজনীয় সবকিছু এগিয়ে দিচ্ছে। পাশের ঘরে ফাহাদ ঘুমাচ্ছে আরাম করে। আব্বা বাড়িতে নেই, এখন বেশিরভাগ সময় দোকানে থাকেন তিনি। দোকানে গিয়েও শান্তি পান না ভদ্রলোক। ছোট মেয়েকে বড় বাড়ির বিয়ে দেওয়ার পর থেকে টুকটাক কথা শুনতে হয়। এত বড় বাড়ির সাথে আত্মীয়তা করে এখনও ছোট দোকান চালালে হয়? বকর অবশ্য তাতে কান দেন না। ওয়াহিদ গায়ে শার্ট জড়িয়ে আর চোখে তাকালো মধুর দিকে। মেয়েটা খুব মুখ কালো করে বসে আছে এক জায়গায়। মধু আর ফাহাদকে একা রেখে যেতে ইচ্ছা করছে না তার, তো বুঝতে হবে। ওয়াহিদ মধুর মাথায় হাত বুলিয়ে বলল, এখন ভয় নেই, বাড়িতে একা ভয় করলে চাচিকে ডেকে আনবি। মধু বলল, ভয় পেয়ে হবে বা কি? খুব বেশি হলে মৃত্যু হবে, এর চেয়ে বেশি কিছু হওয়ার সম্ভাবনা আছে। ওয়াহিদ বিরক্ত হলো। বিয়ের দিন থেকেই মধুর মুখে উল্টাপাল্টা কথা শুনতে শুনতে সে বিরক্ত। তিক্ততা এসে গেছে এবার। সে ধমকে উঠল এবার। তোর সুখে থাকতে ভালো লাগে না? সবসময় উল্টোপাল্টা কথা বলিস কেন? মধুর চোখ চিকচিক করে উঠল, মাথা নিচু করে ফুপিয়ে উঠল। সেই রাতের ভয় এখনো কাটেনি মন থেকে। ওয়াহিদ নরম হলো এবার। মায়া লাগলো ভীষণ। মধুর পাশে বসলো নিঃশব্দে। আচ্ছা সরি, টাকা আমার দিকে। মধু নাক টেনে তাকালো পাশে। ওয়াহিদ বলল, নতুন নতুন বিয়ে করেছি, এখন একটু বইয়ের সোহাগ পাওয়ার সময়, আর তুই কেঁদেই যাচ্ছিস গত কয়েকদিন ধরে। আমার প্রতি কি তোর একটু মায়া দয়া নেই? আমি আপনাকে বলেছি আজ বাড়িতে থাকতে, আব্বাও নাই। ফাহাদকে নিয়ে এখন একা থাকবো? আমি বাইরের একজন অফিসারকে রেখে যাচ্ছি, ভয় কিসের? মধু জানতো না এই কথা। ওয়াহিদ তার চোখের পানি মুছে দিয়ে কপালে আলতো চুমু এঁকে বলল, আমার হাতে সময় নেই, রাত হবে ফিরতে। না গেলে হয় না? হুম, আমার ডিউটি আমাকে করতে হবে। ওয়াহিদ বাড়ির বাইরে উঠানে এসে দাঁড়ালো। মধু বারান্দায় দাঁড়িয়ে তখন ছলছল চোখে তাকিয়ে সামনে। ওয়াহিদ বাড়ির দরজার সামনে গিয়ে হাত নাড়িয়ে বলল, মধুমিতা, আসার সময় তোমার জন্য একগুচ্ছ কাঠগোলাপ নিয়ে আসবো। ওয়াহিদ চলে গেলে মধু ঘরে আসে। ফাহাদ চোখ কষলে বিছানায় উঠে বসেছে। মধুকে দেখে হাত বাড়িয়ে দিয়েছে কোলে আসার জন্যে। মধুর মায়া হলো খুব। হাতের ব্যথায় সে ভাইকে কোলে নিতে পারে না। সে কাছে এগিয়ে গিয়ে অন্য হাত দিয়ে ভাইয়ের মাথায় চুল ঠিক করে দিয়ে বলল, আপার হাতে খুব ব্যথা শোনা। ফাহাদ মাথা নেড়ে মধুর আঁচল দিয়ে নাক মুছে বলল, মা কুই আপা, মা আছে না? মা আছে। কুই আমার কাছে আছে না মা? মধু শুকনো ঢোক গিলল। ভাইয়ের জন্য খুব মায়া হলো তার। ছোট ভাইটা অবুঝ শিশু, সে জানেই না তার মা নেই। মা আর আসবে না তার কাছে। দুপুর সময়টা ভীষণ গরম লাগে। ঘেমে নে একাকার অবস্থা। ছোট্ট ফাহাদ পা মেলে দিয়ে খোলা উঠোনে পাটির উপর বসে আছে। রান্নাঘরে মধু তরকারি বসিয়েছে কষ্ট করে। আজ বাড়িটা বড্ড বেশি ফাঁকা ফাঁকা লাগছে। মা নেই, বাবা নেই, ওয়াহিদ, ময়ূরী, কেউ নেই। ছোট্ট একটা বাচ্চা উঠানে চুপচাপ তার খেলনা দিয়ে খেলছে। উত্তরপাড়া একটু শান্তশিষ্ট বললে ভুল হবে। সওদাগর বাড়ির চারপাশটা বরাবরের মতো আজও ভীষণ শান্ত। আজ ষোড়শী বধূর মনটা একটু খারাপ। তাহসিন বের হয়েছে কাজে। খানিকক্ষণ আগে লোকটার সাথে একটু কথা কাটাকাটি হয়েছিল। কথায় কথায় বেশ অনেক কথাই হয়েছে। সে দাদি শাশুড়ির ঘরে বসে আছে চুপ করে। পাশে আফিয়া দাদির জন্যে পান বানাচ্ছে যত্ন করে। রজনী বেগম দুই নাতবউকে ডেকেছিলেন কাজে। কাজ শেষ করে সবে বসেছেন তারা। ময়ূরী ভাবলো পুতুলকে এখনো দুপুরের খাবার খাওয়ানো হয়নি। সে তাড়া দিয়ে বলল, পুতুলকে এখনো খাওয়ানো হয়নি দাদি। আপনার আর কোনো কাজ থাকলে বলুন, আমি এখনই করে দিচ্ছি। রজনী বেগম পান মুখে নিয়ে বিছানায় পা মেলে দিয়ে বসলেন। বললেন, ওর চিন্তা কইরো না, ওর দাদি ওরে খাওয়াই দিছে। ময়ূরী জানতো না এ কথা। সে আর চোখে আপিয়াকে দেখে জিজ্ঞাসা করলো। ময়ূরীর কপালে ভাঁজ পড়ল এবার। কিছু কি বলতে চাচ্ছেন? কমু তো, এখন দিনকাল ভালো না। বউ মানুষ দেখি অন্য বেড়ার হাত ধইরা জায়গা,
তোমাগো বিয়া হইছে তো অনেক দিন, কি ভাবলা তোমরা? সে দাদির কথা বুঝতে না পেরে বলল, বুঝিনি দাদি। কইতাছি পুতুল তো বড় হইছেই, ওরে নিয়ে তো আর চিন্তা নাই। তা বটে। তোমরা কি বাচ্চা কাচ্চা নিবা না? ময়ূরী শুষ্ক ঠোঁট ভিজিয়ে বলল। সব তো আল্লাহর হাতে। রজনী বেগম চোখ কুচকে তাকালেন, মুখের পান চিবোতে চিবোতে বললেন, এইসব কথা কই আর কাম নাই। মেয়ে মানুষের দায়িত্ব সংসার ভরানো। ময়ূরী শান্ত গলায় বলার চেষ্টা করলো। আমি চেষ্টা করছি দাদি। রজনী বেগম হালকা ঠোঁট বাঁকিয়ে বললেন, ঘর ভরাতে গেলে সন্তান লাগে। ময়ূরীর মনে পড়ে গেল খানিকক্ষণ আগে সেই কথা কাটাকাটির কথা, তাহসিনের বিরক্ত মুখ, সংক্ষিপ্ত উত্তর, আর সব শেষে দরজার শব্দ। সব মিলে আজকের দিনটা তার জন্য ভারী বটে। ময়ূরী কোনো রকম দাদির সাথে কথা বলে বের হলো আফিয়ার সাথে। আফিয়া ছোট বোনের মতো ভালোবাসে তাকে। সে ময়ূরীর চিন্তিত মাথায় হাত রেখে নরম গলায় বলল, ভাইয়ের সাথে ঝগড়া করলি কেন? সকালে তো না খেয়ে বের হলো। ময়ূরী বলল, উনি কথায় কথায় এমন রেগে যাচ্ছে, ছোট চাচার কথা যেন শুনতেই পারছেন না তিনি। এটা স্বাভাবিক, পুতুলের দিকটাও তো দেখতে হবে বল। তা না হয় ঠিক আছে, কিন্তু কী বা করার আছে বলো? ওই মহিলা চাচার স্ত্রী হন, উনি গিয়ে এখন চোয়ালে দুঘা বসাতে পারবেন? রাগ সব আমার উপরেই ঝাড়ে। এত বানিয়ে কথা বলিস কেন? আমার দেবর তোর সাথে গলা তুলে কথা বলে না। ময়ূরী বিরক্ত হলো, রেগে সিঁড়ির দিকে হাঁটতে হাঁটতে বলল, গলা তুলে কথা বলতে হয় না ভাবি, সামান্য একটু কথা গায়ে হাত তোলার থেকেও বেশি হয়। আফিয়াও পেছন থেকে গলা ছেড়ে বলল, পাপ হবে মেয়ে, জামাইকে নিয়ে এত মিথ্যা কথা বলিস না। ময়ূরী ঠোঁট টিপে হাসলো। তখন দুপুর গড়িয়ে বিকেল নেমেছে, মেঘাচ্ছন্ন আকাশখানা বড্ড আদুরে। ময়ূরী বারান্দা থেকে তাহসিনের শুকনো কাপড়গুলো এনে সুন্দর করে ভাঁজ করে রেখে দিল। পুতুল ঘরে আসার পর তাকে নিয়ে বিছানায় শুলো ঘুম পড়াবে বলে। পুতুল মায়ের বুকের আঁচল টেনে আকুবাকু করছে বলে ময়ূরী বলল, আমার মায়ের আজ চোখে ঘুম নেই। পুতুল চোখ তুলে ঘাড় উঁচু করে মায়ের দিকে তাকালো, পলক পিটপিট করে বলল, মা, আমার কবে একটা ভাই হবে? ময়ূরী হতভম্ব হয়ে বলল, কিসের ভাই? আমার ভাই। এসব কে বলেছে সোনা? পুতুল মিনমিন করে বলল, বাবা বলেছে আমার একটা বোন হবে, কিন্তু আমার একটা ভাই চাই। আচ্ছা, আমার ভাই এনে দিবে? দিব। কবে? সময় হলে। আচ্ছা। সে খুশিতে শক্ত করে জড়িয়ে ধরল ময়ূরীকে। খানিকক্ষণের মধ্যে ঘুমিয়েও পড়ল। ময়ূরী হাত বুলিয়ে দিল মাথায়। বাবা মেয়ে দুজনাই পাগল, একজন বউয়ের জন্যে, আরেকজন মায়ের জন্যে। নতুন নতুন মেয়ে আসবে বেশ্যালয়ে। সখী নিজের ঘরে বসে নিজেকে আজ সাজিয়েছে সুন্দর করে। আজ যে পুলিশ বাবু আসবেন এখানে। কিছুতেই যেন সে অফিসারকে মন থেকে মুছে ফেলতে পারছে না। সেই ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক দেওয়া, বেশ লাগছে দেখতে। ফর্সা গায়ে গাঢ় নীল রঙের একখানা শাড়ি। হঠাৎ দরজায় শব্দ হলো। সে এগিয়ে গিয়ে দরজা খুলতেই গাল ভরে হাসলো। দরজা ছেড়ে দিয়ে বলল, এতদিন পর শালির কথা মনে হলো বুঝি? সামনে দাঁড়িয়ে আছেন এক মধ্যবয়স্ক শ্যামবর্ণের লোক। তিনি ঠোঁট বাঁকিয়ে হেসে ভেতরে ঢুকে বললেন, শালিকে খুব মিস করছিলাম। সখী দরজা বন্ধ করে ধীরে হেঁটে এসে খাটের ধারে দাঁড়ালো। চোখে তার হাসি থাকলেও ভেতরে অস্থিরতা লুকাতে পারল না। লোকটা দিকে তাকিয়ে ঠাট্টা সুরে বলল, মিস করলে এতদিন আসেননি কেন? নাকি নতুন শালিদের বেশি মিষ্টি লাগে? লোকটা চেয়ারে বসে পা ছড়িয়ে দিল, চোখ বুলিয়ে নিল ঘরটা। তারপর সখীর দিকে তাকিয়ে বলল, কাজের চাপ রে, চাইলেই আসা যায় নাকি? সখী ঠোঁট বেঁকিয়ে হেসে কাছে এসে দাঁড়ালো। তার গলার স্বরটা হঠাৎই নরম হয়ে গেল। তুমি আছো বলেই তো বেশি ভরসা করি। এখানে টিকতে গেলে একটু ছায়া লাগে দুলা ভাই। লোকটা টেবিলের উপর রাখা পানদানিটা ছুঁয়ে বলল, ছায়া দিতে পারবে, কিন্তু বদলে কি দিবে? সখী খানিকক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে খাটে বসে শাড়ির আঁচল ঠিক করতে করতে বলল, যে এতদিন দিইনি আজ সেটা দেব। লোকটার চোখে হঠাৎ লোভের ঝিলিক দেখা দিল। সে এগিয়ে এসে সখীর হাত ধরতে সখী হালকা টান দিয়ে হাত ছাড়িয়ে নিল। চোখে এবার কেমন একরাশ অভিমান। তাড়াহুড়ো করো না, আজকের রাতটা লম্বা। ঠিক তখনই বাইরে থেকে হইচই ভেসে এলো। নতুন মেয়েরা এসেছে। হাসি কথা খিলখিল শব্দে হলিহাট আরো জীবন্ত হয়ে উঠল। সখী জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালো। মনের ভেতর কোথাও একটা কেমন চাপা কষ্ট জমে উঠলে ভিড়ের মাঝেও সে একা। এমন করে একদিন তাকে এখানে আনা হয়েছিল জোর করে। লোকটা বিরক্ত হয়ে বলল, কারা আবার? সখী মুখ ঘুরিয়ে হেসে বলল, নতুন মেয়েরা এসেছে। তোমার তো আজ ভাগ্য ভালো।
দেখ শোনা, আজ আমি কাজে এসেছি আর তোকে দেখে সব ভুলেও গিয়েছি। লোকটা হাসলো, কিন্তু সখীর চোখের কোণে তখন অন্য ছবি ভাসছে। একটা শান্ত বাড়ি, একটা মেয়ের নিঃশব্দ কান্না, আরেক পুরুষের কঠিন মুখ। দুই আলাদা জগৎ, দুই আলাদা জীবন, তবুও কোথাও যেন অদৃশ্য সুতোয় তারা জড়িয়ে যাচ্ছে। হলিহাটের আলো আরো উজ্জ্বল হলো, আর সেই আলোর নিচে সুখী বুঝে গেল আজকের রাতটা শুধু তার নয়, অনেক গোপন সত্যেরও। বিছানায় বসা মধ্যবয়স্ক লোকটা সখীর বড় বোনের স্বামী। লোকটা কে? রমজান সওদাগরের ছোট বউ, অর্থাৎ চম্পার ছোট বোন হচ্ছে সখী। চম্পা এবং সখীকে হলিহাটে নিয়ে আসা হয়েছিল বেশ অনেক বছর আগে। তাদের সাথে খারাপ কিছু না হলেও ভালোটা হলো কোথায়? সখী দাঁত চেপে নিজেকে নিয়ন্ত্রণ করলো, পিছু ঘুরে রমজান সওদাগরের দিকে তাকালো। তুমি আমার কাছে এসেছো, এটা তোমার বউ জানে? রমজান সওদাগর বললেন। অনুমতি নেওয়ার প্রয়োজন আসে? রমজান সওদাগরের কথায় সখীর চোখে তীব্র ঘৃণা ঝিলিক জ্বলে উঠল। সে এক পা এগিয়ে এসে চাপা স্বরে বলল, কেন নেই? তুমি আমার বোনকে বিয়ে করে আবার আমার কাছে কোন মুখ নিয়ে এসেছো? লজ্জা থাকলে আসতে পারতে না। রমজান সওদাগর ঠোঁট বাঁকিয়ে হেসে নিলেন, হাসিটা ঠান্ডা নির্লিপ্ত। সবাই নিজেরটা বুঝে। সখী দাঁত চেপে বলল, নিজেরটা বোঝা আর অন্যের জীবন নষ্ট করা এক না। চম্পা আপা কি দোষ করেছিল? আমরা দুই বোন কি দোষ করেছিলাম? বেশি দূরে যাস না, যা হয়েছে তা অনেক আগের কথা। আমাদের জীবনে আগের কথা বলে কিছুই নেই। সখীর কণ্ঠ কেঁপে উঠল। প্রতিটা দিনই নতুন করে শুরু হয় সেই আগের কষ্ট দিয়ে। বাইরে তখনও হলিহাটের কোলাহল, ভেতরের ঘরটায় বাতাস যেন থমকে গেছে। রমজান ধীরে খাটের ধারে এসে বসে বললেন, এইসব কথা বাদ দে, আমি এসেছি অন্য কারণে। সখী তীব্র দৃষ্টিতে তাকালো। কোন কারণে? নিজের বউ রেখে শালীর কাছে আসার কারণটা কি? রমজান চোখ নামিয়ে নিলেন। সব কথা মুখে বলতে হয় না। সখী হেসে উঠল, হাসিটা ভাঙা। ঠিক, কিছু কথা কাজে করে দেখাতে হয়। রমজান সওদাগর উঠে দাঁড়ালেন, গলার স্বরে হুমকির ছায়া। মুখ সামলে কথা বল, ভুলে যাস না চম্পা এখনো আমার ঘরের বউ। এই নামটা শুনে সখী থমকে গেল, তারপর খুব ধীরে বলল, ঘরের বউ হয়েও সে একা, আর আমি এই আলো ঝলমলে নরকে বন্দি। সখীর কথাটা শেষ হতেই ঘরের ভেতর যেন একটা চাপা নীরবতা নেমে এলো। বাইরের হাসি হুল্লোড়, কিলকিল শব্দ, সবকিছু হঠাৎ খুব দূরের মনে হতে লাগলো। রমজান সওদাগর কয়েক মুহূর্ত চুপ করে রইলেন, তার চোখে বিরক্তি আর অস্বস্তির মিশেল। নরক বলিস কেন? এখানে তোর থাকা খাওয়া সব চলছে। থাকা খাওয়া আর জীবন এক জিনিস না। আমরা মানুষ ছিলাম, আজ পণ্য। রমজান মুখ ঘুরিয়ে নিলেন। এইসব বড় বড় কথা আমার সামনে বলে লাভ নেই। আমি যা বলি তাই করলেই তোর ভালো। ভালো? সখী তিক্ত হেসে উঠল। ভালোটা কই? রমজান এক পা এগিয়ে এসে বললেন, চম্পার ব্যাপারে তুই মাথা ঘামাবি না, ও আমার ঘরের মানুষ। সখীর চোখ চলছল করে উঠল, তবু কাঁদল না। চম্পা আপার জীবনে ভালো কই? সে নিজের বুকের দিকে আঙ্গুল তুলল। আমাকে তো অনেক আগেই ঘরছাড়া করেছো। রমজান সওদাগর গভীর নিঃশ্বাস ফেললেন, কণ্ঠস্বরটা এবার একটু নরম। সবকিছু আমার হাতে ছিল না। সুখী পরিস্থিতি মানুষকে অমানুষ বানায় না। সখী থামিয়ে দিল। বানায় তোমাদের মতো লোকেরা। এই কথায় রমজান সওদাগরের চোখে ক্ষণিকের রাগ ঝিলিক দিয়ে উঠল। বেশি বাড়াবাড়ি করিস না। সখী চোখের পানি মুছে ঠোঁট চেপে বলল, শান্তাকেও তো বাদ দিলে না। ওই নেতাকে ফাঁসিয়ে বিয়েটা না দিলেও পারতে। ওয়াহিদ কপাল কুচকে গোয়েন্দা টিমের কাণ্ড কারখানা দেখছে। শ্যামবর্ণের তাহসিন তখন সাহেব সেজে ঠোঁটে জ্বলন্ত সিগারেট ধরিয়েছে। ওয়াহিদ তাকে ভালো করে পর্যবেক্ষণ করলো। তাহসিন নিজের দিকে ওয়াহিদ কেমন করে তাকিয়ে থাকতে দেখে কপাল কুচকে বলল, আপনার যে চরিত্রের সমস্যা আছে এটা মধুমিতা জানে? ওয়াহিদ হতভম্ব হয়ে বলল, বাজে কথা বলবেন না। তাহলে আমার দিকে এভাবে তাকিয়ে থাকার মানে কি? আমাকে কি আপনার গে মনে হয়? আমার বউ আছে ভুলে যাচ্ছেন বোধহয়। তাহসিন মাথার চুল পেছনে ঠেলে দিতে দিতে বলল, বউ তো আমারও আছে, আমি কিন্তু আমার বউ ব্যতীত অন্য কারোর দিকে এভাবে তাকিয়ে থাকি না। ওয়াহিদ চোখ সরিয়ে নিয়ে গলা খাকারি দিল। আপনি নিজেকে নিয়ে একটু বেশি সিরিয়াস মনে হয়। তাহসিন ভ্রু নাচিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়ল। আপনি তো আবার আমাকে দেখেন এমনভাবে তাকাচ্ছিলেন, মনে হলো প্রেমে পড়ে গেছেন। ওয়াহিদ বিরক্ত হয়ে বলল, আমি শুধু ভাবছিলাম আপনি সাহেব সেজে দাঁড়িয়ে আছেন অথচ আপনার জুতোর ফিতা খোলা। কথা হচ্ছে আজ হলিহাটে নতুন নতুন মেয়ে আনা হয়েছে, মূলত এদের জোর করে আনা হয় এখানে।
শুধু যে এক জায়গা থেকে তাদের আনা হয় তা নয়, বিভিন্ন গ্রাম থেকে এখন অবধি এখানে হাজারখানেক মেয়েকে আনা হয়েছে। এখান থেকে বেশ মোটা দামে মেয়েদের বিক্রিও করা হয়। এসবের পেছনে কার হাত থাকতে পারে? হালিহাট তখন জমজমাট, উৎসব লেগে আছে পুরো মহলে। 3 তলার দক্ষিণ পাশের এক বিশাল ঘরে নারী নিয়ে মত্ত রমজান সওদাগর। ভালো মানুষের মুখোশের আড়ালে এক নোংরা মুখ লুকিয়ে আছে এই লোকের, যাকে গ্রামের মানুষ সম্মানের উঁচু জায়গায় রেখেছে। সেই মানুষটাই অতি জঘন্য। ঘরের ভেতরটা ভারী হয়ে আছে ধূপ আর মদের গন্ধে। মোটা পর্দা টানা, বাইরে উৎসবের আলো, শব্দ ঢুকতে পারছে না। 3 তলার সেই দক্ষিণ পাশের বিশাল ঘরটা যেন অন্য এক জগৎ, যেখানে হাসি নেই, আছে শুধু দখল আর নিষ্ঠুরতা। রমজান সওদাগর এলিয়ে পড়েছেন নরম গদির উপর, চোখ দুটো আধা খোলা, ঠোঁটে বিকৃত তৃপ্তির রেখা। তার সামনে বসে আছে একটি মেয়ে, নতুন আনা। বয়স আন্দাজ করা কঠিন, তবে চোখের ভেতরের ভয়টা খুব চেনা। এই হলিহাটে আসা প্রতিটা মেয়ের চোখে এই ভয় একরকম। মেয়েটা চুপ করে আছে, কথা বললে কি হবে সে জানে না, কাঁদলেও কেউ শুনবে না। ঘরের কোণে রাখা লণ্ঠনের আলোয় তার হাত দুটো কাঁপছে অজান্তেই। রমজান সওদাগর সেটা দেখেও না দেখার ভান করে বললেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।